জামাত ইসলামের একজন সম্মানিত নেতা, ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের নায়েবে আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনকে না বুঝেই অনেকে ট্রল করছেন, তার বিরুদ্ধে কথা বলছেন। ডক্টর হেলাল উদ্দিনের উপর জামাত শিবিরের জনশক্তিরাই জুলুম করছেন, এটা একদম ঠিক হচ্ছে না। আমি জেনে বুঝে সজ্ঞানে ডক্টর হেলাল উদ্দিনের পক্ষে দাঁড়াচ্ছি। আমি প্রমাণ করব হেলাল উদ্দিনের যে টক শুনিয়ে আপনারা তাকে ট্রল করছেন, সেখানে তিনি কোনো ভুল করেননি, তিনি তার অযোগ্যতার প্রমাণ করেননি, কিংবা কোনো দুর্বলতাও সেখানে প্রমাণিত হয়নি। একজন টকশো পারফর্মার হিসাবে তিনি ঠিক আছেন, একজন বক্তা হিসাবে তিনি অসাধারণ, তিনি যোগ্য, মেধাবী, তিনি একজন পিওর জামাত ইসলামী নেতা হিসাবে যা করার সেটাই করেছেন। আর আপনারা যারা ট্রল করছেন, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন যে না তিনি মিডিয়া ফেস করতে পারেন না, তিনি বক্তব্য দিতে পারেন না, এইসব কথা বলছেন, আপনারা ভুল করছেন। দর্শক, আপনারা যারা না জানেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, জি টিভিতে একটা লাইভ টক শোতে উপস্থিত ছিলেন জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। সাথে ছিলেন আরও নেতারা, বিশেষ করে আদিফ আরিফ, এনসিপির একজন নেতা, সাবেক শিবির নেতা এবং সাবেক গণ অধিকার পরিষদ নেতা, ছাত্র অধিকার পরিষদ নেতা জনাব আদিফ আরিফ। সেখানে ডক্টর হেলাল উদ্দিনকে উপস্থাপিকা প্রশ্ন করেছেন যে ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিরুদ্ধে জামাত কেন। এরপরে ডক্টর হেলাল উদ্দিন যে উত্তর দিয়েছে, সেই উত্তর নিয়েই জামাত শিবিরের মধ্যে তোলপাড়। ট্রল এই জিনিসটাকে আমি অলওয়েজ সাপোর্ট করি, কিন্তু ট্রলটা যৌক্তিক হতে হবে। ট্রল, মিম এগুলো গণতন্ত্রের একটা পার্ট, এগুলো ভালো, এটা মত প্রকাশের স্বাধীনতার অংশ, কিন্তু যেটা ভুল না সেটাকে ভুল বলা ঠিক না, যেটা অযোগ্যতা না সেটা অযোগ্যতা বলে চালিয়ে দেওয়া ঠিক না। আমি দেখছি ডক্টর হেলাল উদ্দিনের পক্ষে দাঁড়ানোর মতো কেউ নেই, এমনকি যারা ডক্টর হেলাল উদ্দিনকে ডিফেন্ড করছেন তারাও ডক্টর হেলাল উদ্দিনের অযোগ্যতা সামনে এনে তারপরে বলছেন। এটা ডক্টর হেলাল উদ্দিনের জন্য একটা ট্রমার মতো বিষয়। তিনি অত্যন্ত কঠিন একটা সময় পার করছেন এখন। একজন জামাত নেতা হিসেবে, একজন পিএইচডি হোল্ডার হিসেবে, একজন অ্যাডভোকেট হিসেবে তাকে যেভাবে সোশ্যাল মিডিয়া উপস্থাপন করা হচ্ছে, এটা তার জন্য যে কতটা কষ্টের, কতটা বেদনার, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তো দর্শক, সেখানে হেলাল উদ্দিন কি করেছেন? আচ্ছা, যারা ডক্টর হেলাল উদ্দিনকে নিয়ে ট্রল করেছেন তারা কি ডক্টর হেলাল উদ্দিনের টোটাল পারফরমেন্স দেখেছেন? জিটিভির টক শোতে দেখেন নাই, শুধু ১.৫ মিনিট বা লেস দেন ১ মিনিটের একটা অংশ দেখে তাকে আপনারা ছোট করছেন। তার ওভারঅল পারফরমেন্স কিন্তু ভালো, খারাপ না। অতএব তাকে তিনি টক শোতে কথা বলতে পারেন না, এ কথাটা ঠিক না। আপনারা একটু তার ফুল টক শোটা দেখেন, যথেষ্ট ভালো কথা বলেছেন। এবং তিনি ভালো বক্তা নন, এ কথা একদম ঠিক না, তিনি ভালো বক্তা। এমনকি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের চাইতে অনেক ভালো বক্তা এই ডক্টর হেলাল উদ্দিন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের টক শোতে যে প্রশ্ন উত্তর দেন বা যেভাবে দেন, এটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়, ওটা টক শোর ক্ষেত্রে মানানসই নয়। আর মাঠের বক্তব্য, তথ্য উপত্য জেনে অনেকে পরামর্শ দিচ্ছেন জামাতেরই যে তথ্য উপত্য যারা সহজ কথা বলতে পারে তাদেরকে টক শোতে যাওয়া উচিত। আমি নিজে দেখেছি, আমি কাভার করেছি হাসিনার দুঃসময়ে যখন জামাত শিবিরে মিছিল করা একদম নিষিদ্ধ, জামাত শিবির যখন ঝটিকা মিছিল করত, আর জামাত যদি সারা দেশে কোথাও একটা মিছিল করে এর মানে ঢাকা মহানগর দক্ষিণকে করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ জামাতের অনেক মিছিল, ঝটিকা মিছিল হতো ডক্টর হেলাল উদ্দিনের নেতৃত্বে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বা হাসিনার বিভিন্ন আকামের প্রতিবাদে। তখন হেলাল উদ্দিন বক্তব্য দিতেন, এমন সময় বক্তব্য দিতেন, আমি নিজে কাভার করেছি এরকম শত শত প্রোগ্রাম, এমন সময় বক্তব্য দিতেন যেই সময়টা যে কোনো মুহূর্তে, হাতে সময় 2 মিনিট, যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ, ছাত্রলীগের পান্ডারা, যুবলীগের পান্ডারা হামলা করতে পারে, পুলিশ এসে ধরে নিয়ে যেতে পারে। ঝটিকা মিছিল, ছোট বক্তব্য দিতে হবে, মূল মেসেজও পৌঁছাতে হবে, আবার ভয়ও আছে। এই দুঃসময়ে দাঁড়িয়ে ডক্টর হেলাল উদ্দিন যে বক্তব্য দিয়েছেন, আমি নিজে কাভার করেছি, আমার চ্যানেলে আপনারা দেখবেন, আমি ইমপ্রেসড। তিনি যে তথ্যপত্র দিয়েছেন, একেবারে 10,915, 99,000 বা 99,98,637, মানে এভাবে
সুনির্দিষ্ট স্ট্যাটিস্টিক সহ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেন, তিনি রেফারেন্স দিয়ে কথা বলতেন। পিএইচডি করতে, থিসিস করতে যেরকম রেফারেন্স দেওয়া লাগে, ফুট নোটস, এন্ড নোটস দেওয়া লাগে, এরকম রেফারেন্স দিয়ে কথা বলতে অভ্যস্ত ডক্টর হেলাল উদ্দিন। তো এই নেতার আগের পরের টকশো পারফরমেন্স কিংবা তার বক্তব্যের যোগ্যতা কিছু যাচাই বাছাই না করে জাস্ট কয়েক সেকেন্ডের একটা বক্তব্যের উপর ভিত্তি করে তাকে একদম ধুয়ে দিচ্ছেন, এটা জুলুম। তিনি অবশ্যই যোগ্য লোক, এবং বক্তার বিবেচনায় আমাকে যদি মার্ক দিতে বলা হয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদের চাইতে আমার কাছে ডক্টর হেলাল উদ্দিন ভালো বক্তা, আপনি মানেন বা না মানেন। তার অন্যান্য বক্তব্য শুনে দেখেন, এবং মাঠের বক্তা হিসেবে তিনি যথেষ্ট ভালো। তিনি উত্তেজনাকর বক্তব্য দিতে পারেন, তথ্যপত্র দিতে পারেন। এরপর আসেন এই টকশোর এই সংক্ষিপ্ত যে বিষয়টা নিয়ে আসে, এখানেও তিনি কোনো ভুল করেননি, একদম ঠিক করেছেন। এখানে যে কোনো বিচক্ষণ জামাত নেতা সেম কাজ করত। কিন্তু দর্শক, আপনারা হেলাল উদ্দিনের কাছে যেটা প্রত্যাশা করেন বা যেটা পছন্দ করেন, ওইটা জামাত নেতার কাছে প্রত্যাশা করাটাই ঠিক না। এটা হচ্ছে সমস্যা। আমি আসছি সেদিকে। দেখেন, প্রশ্ন করা হয়েছে যে 70 অনুচ্ছেদের সংশোধনের বিরোধিতা আপনারা কেন করেন, তারা আপনাকে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী না? ডক্টর হেলাল উদ্দিন বলেছেন যে দেখেন, আমরা যা করতে চাই ঐক্যমতের ভিত্তিতে করতে চাই। কথা ক্লিয়ার। এর মানে জামাত ইসলামের যে সাংগঠনিক বার্তা 70 অনুচ্ছেদ বিষয়ে যা বলার তিনি এক্স্যাক্টলি সেটাই বলেছেন। একটু বাড়িয়েও বলেননি, কমিয়ে বলেন। বাড়িয়ে বললে বরং ভুল হতো। তিনি যে পারফর্ম করেছেন এর চাইতে বেশি কম করলে সমস্যা হতো। তিনি কি বলেছেন প্রথমে খেয়াল করেছেন কিনা, যে ঐক্যমতের আমরা যা করছি একটা ঐক্যমতের ভিত্তিতে। এর মানে জামাত ইসলামী 70 অনুচ্ছেদ সংশোধনের বিরোধিতা করলেও সবাই যদি একমত হয় বা অধিকাংশ যদি একমত হয় তাহলে জামাতের আপত্তি থাকবে না। এই কথাটা তিনি প্রথমে বলেছেন যে একটা ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা কিছু করতে চাই। ক্লিয়ার কথা, এখানে ভুল কি দেখলেন? এরপরে তিনি এই হেলাল উদ্দিন একজন সংসদ সদস্য প্রার্থী, তিনি হয়তো এমপি হবেন। আমি দোয়া করি আল্লাহ তাকে সংসদে পাঠাক, এই যোগ্য ব্যক্তিকে, দেশ জাতি উপকৃত হবে। আবার অনেকে ট্রল করেছেন 70 অনুচ্ছেদ কি বুঝেন না, কেমন আইনজীবী, কোর্টে কিভাবে হিয়ারিং করেন, সাবমিশন করেন, কিভাবে নানান কথাবার্তা বলছেন। এ আবার এমপি প্রার্থী, বাংলাদেশের হাজারো এমপি প্রার্থীর চাইতে হেলাল উদ্দিন বেশি যোগ্য। তিনি, আপনি কিভাবে বুঝলেন যে 70 অনুচ্ছেদ কি তিনি জানেন না? অবশ্যই তিনি জানেন। এখন দেখেন, তিনি জামাত ইসলামের অবস্থানটা ব্যাখ্যা করেনি। তিনি বলেছেন যে না, এটা সংগঠনের সিদ্ধান্ত, বা আমাদের এখানে দ্বিমত পোষণ করার সুযোগ নাই, এটা দ্বিমত পোষণ করলে এটা ফোরামে করতে হয়, এবার ব্যক্তিগত মত প্রকাশের সুযোগ নেই, ইত্যাদি ইত্যাদি বলেছে। এটা ভুল কোথায় ভাই? জামাত ইসলামী যে সংগঠন বা তাদের যে প্র্যাকটিস, সেখানে জামাতের একটা অফিসিয়াল স্ট্যান্সের বিরোধিতা করলে আপনার তো রোকনীয়ত এইভাবে থাকে না। জামাত সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে না, তারা 70 অনুচ্ছেদ সংশোধনের পক্ষে নয়। এখন হেলাল উদ্দিন কি বলবেন যে আমরা 70 অনুচ্ছেদের বিরুদ্ধে? এখন দেখেন, ওখানে 70 অনুচ্ছেদের কেন পক্ষে নয়, ওটা যদি এখন হেলাল উদ্দিন 2-3 মিনিট বক্তব্য দিয়ে প্রমাণ করতে যান যে 70 অনুচ্ছেদ কেন যৌক্তিক, ওটা সংশোধন করা উচিত নয়, এই বক্তব্য দেন, তাহলে আবার জনমনে নেতিবাচক একটা সংবাদ, একটা বার্তা চলে যাবে। তো এইখানে হেলাল উদ্দিনের জন্য এটাই উচিত ছিল, তিনি বিচক্ষণ বলে ও করে ফিলার ওয়ার্ডস দিয়ে বিষয়টা এড়িয়ে গিয়েছেন। বিষয়টা সংগঠনের সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে হবে বা এখন পর্যন্ত স্পষ্ট নয়। দেখেন, এই বলে যে সামনে আরো স্পষ্ট হবে, এবং জামাত প্রয়োজনে এর অবস্থান পরিবর্তন করতে পারে। কেন 70 অনুচ্ছেদের প্রয়োজনীয়তা আছে এটা এখন স্পষ্ট নয়, অনেক ধোঁয়াশা আছে। মানে একটা ভেগ উত্তর দিয়েছেন, এই ভেগ উত্তর দেওয়াটাই যৌক্তিক। আর জামাত কেমন সংগঠন দেখেন, জামাত একটা সংগঠন যেখানে সুশৃঙ্খল সংগঠন, যেখানে সংগঠনের সবাই একসুরে কথা বলবে, যেখানে আপনি ভিন্নমত পোষণ করলে আপনার রোকনীয়তই থাকবে না, সেখানে আপনি জামাতের একজন এমপি হিসাবে দলের বিরুদ্ধে ভোট কিভাবে দেবেন? এটা তো জামাত মানবে না, এটাই স্বাভাবিক। জামাতের প্র্যাকটিস, জামাত হিসাবে আপনি হেলাল উদ্দিনের বক্তব্যকে সমর্থন করতে পারেন না, অন্য জায়গা থেকে করতে পারেন, সেটা ভিন্ন। অতএব জামাত যে ধরনের শৃঙ্খলায় বিশ্বাস করে, যে ধরনের ডিসিপ্লিনে বিশ্বাস করে, সেখানে 70 অনুচ্ছেদের পক্ষে জামাত থাকবে, এটাই ঠিক। যেখানে রোকন হিসাবে আপনি ফেসবুকে একটা ভিন্নমত পোষণ করলে আপনার রোকনীয়ত হুমকির মুখে, সেখানে আপনি এমপি হিসাবে সংগঠনের বিরুদ্ধে ভোট দিবেন, আপনি এই চিন্তা করেন কিভাবে? আর হেলাল উদ্দিন এটা কেন ব্যাখ্যা করতে যাইবে? এটা তো জামাতের সিস্টেম। এই জন্য ডক্টর হেলাল উদ্দিন একজন পিওর জামাতি, সংগঠনের মান সম্মান রক্ষা করেছেন, এবং তিনি বলেছেন যে আরো ক্লিয়ার হবে পরে এবং ঐক্যমতের ভিত্তিতে। কথা ক্লিয়ার, অল্প কথায় ক্লিয়ার উত্তর দিয়েছেন। এখানে ভুলের কিছু দেখি না, ট্রলের কিছু দেখি না। আচ্ছা, কোন জামাত নেতাকে বসিয়ে দিলে এর চাইতে ভালো উত্তর দিতে একটু দেখান না।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে যদি এখানে বসিয়ে দিতেন, অ্যাডভোকেট তাজুল ইসলামকে সাবেক, তারাও এর চাইতে ভালো উত্তর দিতে পারতেন না। হ্যাঁ, এবার আসি আসল কথায়। দর্শক, আপনারা যেটা পছন্দ করেন যে এখানে এই উত্তর দেওয়া উচিত ছিল, এটা কোনো জামাত নেতার কাছ থেকে আপনি প্রত্যাশাই করতে পারেন না। প্রত্যাশা করলে বিষয়টা এরকম হয় যে আপনি ষাঁড় গরু থেকে যদি বাছুর কিংবা দুধ আশা করেন, ওটা যেরকম ভুল, তো কোনো জামাত নেতার কাছ থেকে আপনারা এখানে যেটা আশা করেছেন ওইটা আশা করাটা ভুল। আপনারা যেটা আশা করেছিলেন এইটা আশা করতে পারেন আমার কাছ থেকে কিংবা ইশরাকের কাছ থেকে বা এই টিপের কোনো লোকের কাছ থেকে, যারা সমালোচনা করবে জামাতের একটা স্ট্যান্সকে, যারা এই 70 অনুচ্ছেদ এটা একদম বাতিল করা উচিত ইত্যাদি ইত্যাদি, জামাতের এটা ঠিক না, বা এই দৃষ্টিভঙ্গি থেকে বা জামাতের এই শৃঙ্খলা এখন একদম ইন্টারনাল যে ডিসিপ্লিনারি কিছু বিষয়, ওই জায়গাগুলো তো আর মিডিয়ায় জামাত এখন বলবে না। জামাতের ডিসিপ্লিন পার্সপেক্টিভ, যে কারণে জামাত এত সুশৃঙ্খল এবং টিকে আছে, এখন ওই জায়গাটা যদি এখন মিডিয়ায় 70 অনুচ্ছেদ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সাথে মিলিয়ে এখানে বলেন, এটা জামাতের জন্য একটা বিব্রতকর বিষয়। এই জন্য জামাত নেতা হিসেবে ডক্টর হেলালুদ্দিন শতভাগ সঠিক পারফর্ম করেছেন, এবং ডক্টর হেলালুদ্দিনকে কোনো জামাতই যদি ট্রল করে এটা ভুল। আমরা বা সমালোচকরা ট্রল করলে এটা ঠিক ছিল, ইশরাক যে ট্রল করেছে এটা ঠিক আছে, কিন্তু কোনো জামাত তাকে ট্রল করতে পারে না। জামাত শিবির উচিত তাকে ডিফেন্ড করা, তার পক্ষে দাঁড়ানো। এবার আসি 70 অনুচ্ছেদ নিয়ে অনেকেরই আগ্রহ, যারা না জানেন। 70 অনুচ্ছেদ যেটা বলা হয়েছে বাংলাদেশ, এটা ফ্লোর ক্রসিং বলা হয়, মানে নিজ দলের বিরুদ্ধে ভোট দেয়া। কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন, সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহলে সংসদে তার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য এবার অযোগ্য হইবেন না। এটা বাংলাদেশে আর্টিকেল 70। এখন এতদিন যাবত চলে আসছে, এর পক্ষে নিঃসন্দেহে অনেক যুক্তি আছে, যদিও যুক্তিগুলোর সাথে আমরা একমত নই, এমনি এমনিতে চলে আসে না। তো জামাত সাংগঠনিক ডিসিপ্লিনে যে বিশ্বাস করে, মানে এইটাই যে সংগঠনের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, তাহলে তার এমপি পদ থাকবে না। এটা এই 70 অনুচ্ছেদ সবচেয়ে বেশি প্র্যাকটিস করে জামাত সংগঠনের মধ্যে, সংগঠনের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। এখন হেলালুদ্দিনকে যদি পদ রক্ষা করতে হয়, নায়েবে আমির থেকে পরবর্তীতে সেক্রেটারি জেনারেল বা আরো কোনো ভালো পদ পেতে হয়, তাহলে তিনি তো এর চাইতে ভালো পারফর্ম করলে তার চাকরি থাকবে না। তার কাছ থেকে আপনি এর চাইতে বেশি প্রত্যাশা কেন করেন? এবার 70 অনুচ্ছেদ থাকা উচিত কি অনুচিত, এই বিষয়ে আমার বক্তব্য একদম 70 অনুচ্ছেদ বাতিল করা দরকার। এটা ফালতু। ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতে পৃথিবীর কোথাও এটা নেই, ইউকেতে নাই, পাকিস্তানে, যুক্তরাষ্ট্রে কোথাও নেই, যদিও যুক্তরাষ্ট্র ওয়েস্টমিনস্টার স্টাইল না। মানে একজন সংসদ সদস্য তিনি প্রয়োজনে দলের বিরুদ্ধে ভোট দিবেন, বা মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক চেতনা, এটাই। কিন্তু জামাতকে আপনাকে জামাত হিসেবে স্টাডি করলে হেলালুদ্দিন সঠিক।